তার পরিবারের একটি চিঠি, এটা ভাইরাল হয়েছে, যে তারা বলেছেন আবু সাঈদের জন্য কোনো ভাস্কর্য নির্মাণ করা না হয়। আর আমার ভাইয়ের যে ভাস্কর্য তৈরি করতে চাইতেছে, এটা আমরা চাই না। মানে ইসলাম বিরোধী কোনো কাজ আমরা চাই না। আপনাদেরকে মনে রাখতে হবে 2006 এবং 2008-এও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তো তারা কিন্তু কেউ তাদের অধিকাংশ দেশ থেকে পালাতে হয়েছে বা এরকম একটা অবস্থা। অন্যায়ভাবে মানুষকে যে গুম করা হয়েছিল, বিশেষ করে আয়না ঘরের কথা বলছি, আয়না ঘরের কথা বলে তো চিৎকার করে কাঁদতে মনে চায়। যে পরিমাণ জুলুম এবং নির্যাতন শিকার হয়েছে মানুষ, এগুলো ফাইন্ড আউট করা দরকার। কারা এই আয়নাঘর তৈরি করেছে, এর সাথে কারা জড়িত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কেমন বাংলাদেশ চাই? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি, আমাদের দাবি কি, তাদের প্রায়োরিটি কি হওয়া উচিত? এই অভ্যুত্থানের পরবর্তীতে এই রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সেই বিষয়ে আমাদের অনেক উদ্বেগ রয়েছে, উৎকণ্ঠা রয়েছে, এবং এখন যা ঘটছে সেটি নিয়েও আমাদের অনেক উৎকণ্ঠা রয়েছে। সামনে তার পথ পরিক্রমা নিশ্চয়ই সহজ হবে না, সেটি আমরা সকলেই বুঝতে পারছি। এখানে অনেক কনসার্ন আছে, অনেক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো আমাদেরকে একটু ভালো করে বোঝা দরকার। প্রথমে আমরা বলবো যে আজকের যদি কেউ দাবি করে থাকেন যে এটি বিজয়, তাহলে এর সূচনা অনেক আগেই হয়েছে। সেটি যদি আপনি সেই 5ই মে শাপলা চত্বরের কথা বলেন, তাহলে সেখানে যে রক্ত ঝরেছে, অথবা তারপরে ওলামায়ে কেরামের যে অসংখ্য ওলামায়ে কেরামের তাদের রক্ত ঝরেছে, চোখ থেকে পানি পড়েছে, তারা যে জুলুম এবং নির্যাতনের শিকার ছিলেন, অসংখ্য আয়নাঘরে তাদেরকে যে বন্দি করে রাখা হয়েছে, সেগুলো কিন্তু আলটিমেটলি কালমিনেশন হয়েছে এখানে এসে। এরপরে আপনাদের তো অনেক অসন্তুষ্টি ছিল, ইত্যকার মিলে আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি, সেটিকে যদি আমরা নতুন রূপে যদি বাংলাদেশকে দেখতে চাই, তাহলে আমাদের করণীয় কী, সে বিষয়টি একটু আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমরা যে প্রথম বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, তা হলো চারিদিকে ভয়ঙ্কর শঙ্কা তৈরি হয়েছে, আশঙ্কা তৈরি হয়েছে, এবং আশঙ্কা কিন্তু আছে। মানে যারা চলে গেছেন তাদের লোকজন আছে, এবং এখানে প্রচুর পরিমাণ অস্ত্র লুট হয়েছে। আমাদের যারা আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা যারা ছিলেন, তাদের স্থাপনাগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের অস্ত্রগুলো নাই। এছাড়া এখানে ভিনদেশি লোকেরা তো এখানে সক্রিয় ছিল এবং তারা আছে এখানে। এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অতএব এখানে সিকিউরিটির ইস্যুগুলো খুবই গুরুত্বপূর্ণ অবস্থায় আছে। আমাদের এই জন্যে প্রথমত আমরা যে কথা বলবো, যে তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা আমাদের আদায় করা দরকার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে যদি এটি বিজয় হয়, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে এসছে। আর পরীক্ষা যদি হয়, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কিন্তু আমাদের এই বিজয়কে ধরে রাখার জন্য ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, অথবা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, যে ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, সূরাতুল ফাতহে অথবা যদি সূরাতু আন-নাসর, এই দুটো সূরাতে আল্লাহ তাআলা বিজয়ের কথা বলেছেন। বিজয়ের পরে আমাদের কাজ কি? আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর প্রশংসা করা, সিজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে লুটিয়ে পড়া। কারণ আল্লাহ ছাড়া এটি কখনোই সম্ভব ছিল না, আল্লাহর সাহায্য ছাড়া। সরাসরি আল্লাহর মদদ হয়েছে নিশ্চয়ই আপনাদের উপর, সেই জন্য এটি ঘটেছে। অতএব এটি আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায় করা দরকার। 2 নম্বর, আমাদের টপ মোস্ট প্রায়োরিটি হওয়া দরকার, তা হলো সিকিউরিটি, নিরাপত্তা নিশ্চিত করা। কারণ আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন চারিদিকে ডাকাতির ইস্যুগুলো, বিশেষ করে মহাসড়কগুলোতে, সেখানে তো রাতের বেলা বের হওয়া এক ধরনের কঠিনই হয়ে পড়েছে। কারণ প্রচুর পরিমাণ অস্ত্র চারিদিকে ছিটিয়ে আছে। কার কাছে কী অস্ত্র আছে আমরা একেবারেই জানি না। এবং এই আইন প্রয়োগকারী সংস্থার, বিশেষ করে আমরা যদি বলি পুলিশ, যারা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তারা কিন্তু খুবই ডিমোরালাইজড এবং ডিমোটিভেটেড। আদারওয়াইজ তারা একেবারে ব্রোকেন ডাউন, কারণ তাদের মাধ্যমে অনেক অন্যায় করার চেষ্টা করা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ যারা নেতৃস্থানীয় ছিলেন, তারা অনেক অন্যায় করেছেন, কিন্তু সাধারণ যদি সৈনিকদের কথা বলি, তারা কিন্তু আপনাদের সাথে বুকে বুক মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, বন্দুক কিন্তু তারা আপনাদেরকে ধরতে চান নাই। ফলে সৈনিক, এটা ছাত্র এবং জনতা এবং সৈনিকদের এটি কিন্তু একটি যুদ্ধ। এবং আমরা যদি সেনা সদস্যদের কথা বলি, সেখানেও কিন্তু যারা ছিলেন তারাও কিন্তু আপনাদের পক্ষেই তারা কাজ করেছেন। আদারওয়াইজ একটা কাউন্টার রেভলিউশন বা অন্য একটা ভিন্ন চিত্র হতে পারত। ফলে তাদেরকে তাদের কাজে ফিরিয়ে নিয়ে আসার জন্য খুবই আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে তাদেরকে ডেকে নিয়ে আসা দরকার, তাদেরকে নিরাপত্তা প্রদান করা দরকার, তাদেরকে সাহস যোগানো দরকার। আমরা আপনাদের পাশে আছি, তাদেরকে নিয়ে কোনো ব্যঙ্গাত্ব করা যাবে না, কোনো কটূক্তি করা যাবে না, সোশ্যাল মিডিয়াতে তাদের বিরুদ্ধে লেখা যাবে না, ইত্যকার কাজগুলো করতে হবে। এবং তাদের স্থাপনাগুলো দ্রুত তৈরি করে দেয়া, তাদেরকে যথাযথ পরিমাণ তাদের অস্ত্র বা ইত্যাদি, তাদেরকে তাদের ওয়েপন্স, আর্মস অ্যান্ড ওয়েপন্স তাদেরকে সরবরাহ করা, এটি খুবই গুরুত্বপূর্ণ।
টহলদারি অনেক বাড়ানো দরকার। যারা ছাত্র সমাজ আছেন তাদের বলছি, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, মক্তব ভিত্তিক অথবা শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ভিত্তিক পাড়া বা মহল্লায় এইরকম যারা সজাগ নাইট ভিজিল অথবা যারা ভিজিলেন্সে যারা থাকবেন তাদের এরকম গ্রুপ তৈরি হওয়া দরকার, বিভিন্ন কমিউনিটি বেসড, যেন তারা পাহারা প্রদান করেন, যেন দুর্বৃত্তরা কোনো একটা অঞ্চলে বা কোনো একটা জায়গায় যেন তারা আঘাত না করতে পারেন। এটি আমাদেরকে নিশ্চিতভাবে এই কাজটি আমাদেরকে টপ মোস্ট প্রায়োরিটির মধ্যে রাখতে হবে। এই জায়গায় আমাদেরকে ভুল করা চলবে না, কারণ এই জায়গাতে আমাদের ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দ্বিতীয়ত যে বিষয়টি আমরা বলবো তাহলে যে আমাদের ইকোনমিক ব্যালেন্স এখানে অবশ্যই তৈরি করা দরকার। মানে অর্থনৈতিকভাবে কিন্তু আমরা একটা পর্যদস্ত অবস্থায় রয়েছি, যে বিশেষ করে যারা ব্যবসায়ী মহল ছিলেন, যারা এতদিন পর্যন্ত প্রায় 15-20 বছর যারা ব্যবসা নিয়ন্ত্রণ করতেন বিভিন্ন কারণে, সাধারণত ব্যবসা যারা করেন তারা রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের বিপক্ষে তারা যেতে পারেন না, এটা একান্ত স্বাভাবিক কারণে। তো ফলে তারাও কিন্তু বিভিন্নভাবে তারা মানে সাপোর্ট করার কারণে, পূর্ববর্তী রেজিমকে সাপোর্ট করার কারণে জনরোষ তাদের বিরুদ্ধে আছে, ফলে তারা মাঠে নাই, আবার কারো বিভিন্ন স্থাপনাগুলো সেখানে আক্রান্তের শিকার হয়েছে। ফলে তাদেরকে তারা যেন সক্রিয় হন, অথবা তাদের পরিবর্তে যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন সেই জায়গাগুলো যেন সক্রিয় হয়। কারণ সাপ্লাই চেইনের ব্যাপার আছে, যে প্রোডাকশন ঠিকমতো হতে হবে এবং সেগুলো আবার মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছে যেতে হবে। বিভিন্ন জায়গা থেকে যেগুলো ট্রেডিং মানে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট এগুলোকে যথাযথভাবে রাখতে হবে। এবং আমরা এই জন্য বলবো যে রাষ্ট্র যারা পরিচালনা করছেন ব্যবসায়ীদেরকে আপনারা আলাদাভাবে তাদের প্রতি নজর দেন। যারা অন্যায় করেছে, দুর্বৃত্তায়নে যারা লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে তো অবশ্যই কঠোর হতে হবে, কিন্তু অন্যদিকে সাহস যুগিয়ে যেতে হবে যেন তারা তাদের কার্যকলাপগুলো ঠিকমতো করতে পারেন। এই জায়গায় দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা বিষয় হলো যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, এই জায়গায় আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যারা অর্থ নিয়ে গিয়েছেন তাদের অর্থগুলো কীভাবে ফিরিয়ে নিয়ে আসা যায়। 11 লক্ষ কোটি টাকা, আমরা যদি ধরুন যদি আমরা পদ্মা সেতুর কথা বলি 30,000 কোটি টাকা ব্যয় হয়েছে বা এর চেয়ে একটু বেশি বা যাই হোক না কেন, তাহলে 11 লক্ষ কোটি টাকা কত 30 দিয়ে গুণ করলে কত গুণ হয়, এরকম কত পদ্মা সেতু আমরা করতে পারতাম, কত ব্রিজ, কত কালভার্ট, কত ফ্লাইওভার বা কত মেট্রো রেল আমরা করতে পারি। শত আমরা এই যে সকল সম্পদ লুট হয়ে গেছে বা পাচার হয়েছে সেগুলো দিয়ে। আর এছাড়াও কিন্তু বাংলাদেশের উপর প্রায় 19 লক্ষ কোটি টাকার একটা ঋণ এর বোঝা আছে। তার মানে আমি এবং আপনিও কিন্তু লক্ষ লক্ষ টাকা ঋণই বাই ডিফল্ট। এইটা থেকে কিভাবে বাংলাদেশকে মুক্ত করা যায়, এই ইকোনমিক রিফরমেশন বা ফরমেশন, এটা একটা প্রায়োরিটি অবশ্যই আমাদেরকে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে যে সত্যিকার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল বক্তব্য ছিল জাস্টিস, বৈষম্য দূর করা এবং জাস্টিস মেনটেন করা, সর্বস্তরে এটা জাস্টিস দিতে হবে। আমরা আমাদের আরেকটা ভিডিওতে বলেছি যে কিভাবে বিশেষ করে যারা দিনদার মানুষ, যারা দিন প্র্যাকটিস করেন তাদের প্রতি যে বৈষম্য ছিল এতদিন পর্যন্ত সেটার জন্য কোনো অবস্থা না থাকে, এটি আমাদেরকে অবশ্যই দূর করা দরকার। মনে রাখতে হবে যে আবু সাইদ কিন্তু আপাতমস্তক একজন দিনদার ছেলে ছিলেন, তিনি দিন প্র্যাকটিস করতেন। তার পরিবারের একটি চিঠি এটা ভাইরাল হয়েছে যে তারা বলেছেন আবু সাইদের জন্য কোনো ভাস্কর্য নির্মাণ করা না হয়, কারণ সে দিনদার ছিল, দিনের পক্ষে তার গোটা ছাত্র জীবন কেটেছে। তো ফলে এই যে দ্বারা এবং মুগ্ধর কথা আমরা শুনেছি, তিনিও মানে দিন প্র্যাকটিস করতেন বা দিনই পরিবারের, যদিও সেকুলাররা তাকে বিভিন্নভাবে তাদের অংশ বলে চিত্রায়িত করার চেষ্টা করছে, তারা কিন্তু পারিবারিকভাবে তারা দিন প্র্যাকটিস করতেন বলে আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি। ফলে এই যে দিনই চেতনা যারা লালন করতেন তাদের বিরুদ্ধে কোনো অবস্থায় যেন মানে বৈষম্য না হয়, মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে বৈষম্য না হয়, তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি হওয়া, তাদের চাকরি বাকরি অথবা তাদেরকে সম্মান এবং সমীহ করা, তাদেরকে প্রমোশন প্রদান করা, অথবা বিভিন্ন সেক্টরে মাদ্রাসা ছাত্রদেরকে তাদেরকে যাওয়ার সুযোগ করে দেয়া, এই জায়গাগুলো অবশ্যই এই জায়গাগুলো আমাদেরকে করতেই হবে। আমরা বলবো যে কৃষি কাজকে প্রচণ্ড গুরুত্ব দেওয়া দরকার, কারণ আমরা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের উপর অনেক কিছুর ক্ষেত্রে নির্ভরশীল, যেমন পেঁয়াজ, তেল বা যদি আমরা বলি কাঁচামরিচ, এমন কি মানে আদা, পেঁয়াজ ইত্যাদির ক্ষেত্রে ডাল বা তাদের উপর আমরা নির্ভরশীল বলে এটা চালানো হয়েছে। এমনকি চালও তাদের দেশ থেকে আমদানি করতে হয় বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা বলি যে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, অতএব কৃষির উপর ব্যাপক পরিমাণ এখানে গুরুত্ব দেওয়া হোক, কৃষি ল্যান্ডগুলোকে আলাদা করে দেওয়া হোক। এগুলি যেন কোনো অবস্থায় এই যে যারা তথাকথিত রিয়েল এস্টেটের সিন্ডিকেট যারা আছে, বিভিন্ন জায়গাগুলো দখল করে তারা এগুলোকে মানে এখানে তারা ঘরবাড়ি, বসত বাড়ি বানানোর জন্যে তারা যেই হাউজিং প্রকল্প তারা গ্রহণ করছেন, এগুলোকে স্ট্রিক্টলি কন্ট্রোল করা দরকার। কন্ট্রোল করে যেগুলো ফার্মল্যান্ড, এই ফার্মল্যান্ডগুলো যেন ফার্মল্যান্ডে থাকে। যে সকল ফার্মল্যান্ডগুলো এখনও ফার্মিংয়ে লাগছে না সেগুলোকে কীভাবে ফার্মিংয়ে আনা যায়, এবং খুব হাই ইয়েল্ডিং মানে ব্রিড যেগুলোকে যদি আনা যায়, নতুন অনেক বা সিড যেগুলো প্রচুর পরিমাণ উৎপাদন করবে, এইরকম উৎপাদন
করার মতো সিট নতুন করে আনা দরকার। যারা ফার্মার আছেন তাদেরকে ভর্তুকি দেওয়া দরকার, তাদেরকে প্রচুর পরিমাণ ট্রেনিংয়ের ব্যবস্থা করা দরকার। যারা পড়াশোনা করছেন তাদেরকেও কৃষি কাজে নিয়ে যাওয়ার জন্য বা কৃষির ব্যবসায় তাদেরকে কীভাবে ইনভলভ করা যায় এই জায়গাগুলো করতে হবে। কৃষি পণ্যগুলো যেন শহরগুলোতে ঠিকমতো এসে কৃষকরা যেন তারা যথাযথ তারা দাম বা তার মূল্য যেন তারা পান। যারা ইন্টারমিডিয়ারি হিসেবে যারা রয়েছেন, মাধ্যম হিসেবে যারা রয়েছেন, মাধ্যম বা মধ্যস্বত্বভোগীরা যেন অনেক বেশি সুবিধা না নিতে পারে। মধ্যস্বত্ব ভোগী তো লাগবেই, মানে মিডলম্যান তো লাগবে, কিন্তু মিডলম্যানরা যেন সব খেয়ে না ফেলে, এই বিষয়গুলো আমাদের নিশ্চিত করা দরকার। এই কৃষিকে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। বিজনেসকে রিফর্ম করা দরকার, বিজনেসের ডাইভার্সিফিকেশনটা দরকার। আগে বিজনেসগুলো কেবলমাত্র একদল লোকের মাফিয়াদের হাতে ছিল, এগুলো যেন সাধারণ মানুষের কাছে চলে যায়। সাধারণ মানুষের বিজনেসগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল, এর যেন কোনো অবস্থা না হয়। এই দুর্বৃত্তায়ন থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। এডুকেশনকে অবশ্যই আমাদেরকে রিফর্ম করা দরকার। বিশেষ করে এডুকেশন এনসিটিভি যা করেছে তা তো আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার মতো। অতএব আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো এগুলো থেকে যেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যেন এগুলো আসতে পারে, ওয়ার্ল্ড ক্লাস শিক্ষিত যেন এখান থেকে বের হয়, সেই জন্য এটাকে রিফর্ম করা দরকার। শিক্ষাবিদ যারা রয়েছেন বা শিক্ষক যারা রয়েছেন, ছাত্র যারা রয়েছেন, তাদের মানে রাজনৈতিক কার্যকলাপ প্রয়োজনে বন্ধ করে দিতে হবে। সেখানে কোনো রাজনৈতিক কার্যকলাপ, বিশেষ করে শিক্ষকরা কোনো রাজনীতি জড়াতে পারবেন না, ছাত্ররা রাজনীতি জড়াতে পারবেন না। এই শিক্ষা মানে পীঠগুলো বা বিদ্যাপীঠগুলো, শিক্ষালয়গুলো, বিশ্ববিদ্যালয়গুলো, মাদ্রাসাগুলো, এগুলোকে এদের এডুকেশনটাকে রিফর্ম করে এগুলোকে আরও শক্তিশালী করা দরকার। জেনুইন শিক্ষক যারা তাদেরকে প্রমোট করা, এবং যারা ফেক হিসেবে অথবা যারা কোনো দলীয় ব্যানার যারা জয়েন করেছেন কীভাবে তাদের রাহু থেকে কীভাবে রাহু গ্রাস থেকে কীভাবে বিশ্ববিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করা যায়, সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই ভালো করে দেখতে হবে। এখানকার কারিকুলামটাকে সুন্দর করে ডিজাইন করতে প্রয়োজনে যারা শিক্ষাবিদ, ইন্টারন্যাশনাল শিক্ষাবিদ যারা তাদেরকে হায়ার করা দরকার, কিন্তু কোনো অবস্থায় যেন মূল্যবোধ বিবর্জিত না হয়। কারণ গোটা পৃথিবী জুড়ে এখন কিন্তু মোরালিটি অথবা এথিক্স ইন এডুকেশন কিন্তু টপ মোস্ট প্রায়োরিটি। যদি আমরা এথিক্যালি মোরালি যদি আমরা ছাত্রদেরকে ডেভেলপ না করতে পারি, তাহলে এই শিক্ষিত হয়ে লাভ কি? শিক্ষিত সে ডাকাতি করবে। অথবা আমরা তো শিক্ষিতদের মাধ্যমে কিন্তু আমাদের দেশ এতদিন পর্যন্ত তারা পরিচালিত হয়েছে, বা তারা এতদিন কী অবস্থায় রেখেছে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়গুলো কি দুর্বৃত্তের হাতে ছিল, সেগুলো আমরা দেখতে পেয়েছি। ফলে এরা যেন এডুকেশন যেন ওইরকম জায়গায় না যায়। আমরা যে বইপত্র এনসিটিভিতে যেই বইপত্র বাচ্চাগুলোকে দেওয়া হয় এগুলো না ধরা যায়, মানে না তাদের এগুলোর প্রিন্টিং বা কাগজের মান বা কালির মান ভালো, একেবারেই মানে আপনি যদি বিপরীতে যদি ইউরোপিয়ান বা অ্যারাবিয়ান যদি আপনি তাদের বইপত্রগুলো দেখেন কি চমৎকার, বাচ্চাদের পড়তে মনে হচ্ছে, বাচ্চারা চকচকে জিনিস চায়, তাই জন্য এরকম করতে হবে। রাষ্ট্র এখানে ভর্তুকি দিচ্ছে, অথচ এগুলো লুটেরারা এগুলো নিয়ে যেত, সেগুলোকে আপনাকে ঠেকাতে হবে। আর কন্টেন্টের কথা তো বলতেই নাই, কি কন্টেন্ট আছে এগুলো পড়ার মতো কোনো উপযুক্ত না। প্রতি বছর বাচ্চাদেরকে গিনিপিক বানানো, এগুলো সব বন্ধ করে দেবো। আগের যত এক্সপেরিমেন্ট সবগুলোকে ক্লোজ করে দিয়ে আপনাদেরকে মানে পিছনের পদ্ধতি হোক, নতুন পদ্ধতি হোক, মানে একটা ইউনিফর্ম জায়গায় আসতে হবে। কিন্তু তা নিয়ে এখনই কাজ করতে হবে, যেন এডুকেশনে যারা আছেন, শিক্ষাবিদ যারা আছেন, তারা যেন এটি নিয়ে এখনই গবেষণায় যেন তারা লিপ্ত হয়ে যান। এই কাজটি অবশ্যই আমাদেরকে করতে হবে। এবং এখানে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, দুর্নীতিকে এখন 100% নো বলতে হবে, কোনো দুর্নীতি চলবে না। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা হচ্ছে। আমরা ছাত্র সমাজকে বলবো যে আপনারা প্রয়োজনে আপনাদের এরকম টিম বিভিন্ন জায়গায় থাকুক, অথবা এরকম ওয়েবসাইট তৈরি হোক যেখানে কেউ যদি দুর্নীতির শিকার হন তিনি যেন দ্রুত কার মাধ্যমে হয়েছেন তিনি যেন এটা রিপোর্ট করতে পারেন, তাহলে তার বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন হতে হবে। এটা কোনো লিঙ্গারিং করা যাবে না। কে আমার মতের এবং পথের সেটি চিন্তা করার কোনো সুযোগ নাই। অন্যায়ভাবে মানুষকে যে গুম করা হয়েছে, বিশেষ করে আয়নাঘরের কথা বলছি, আয়নাঘরের কথা বলে তো চিৎকার করে কাঁদতে মনে চায়। যে পরিমাণ জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে মানুষ, এগুলো ফাইন্ড আউট করা দরকার। কারা এই আয়নাঘর তৈরি করেছে, এর সাথে কারা জড়িত, এবং এখানে যারা নির্যাতিত এবং নিপীড়িত কীভাবে তাদেরকে আবার নর্মাল লাইফে ফিরিয়ে নিয়ে আসা যায়, কারণ তারা একটা ট্রমার মধ্যে তারা এখনও আছেন, কীভাবে ফিরিয়ে নিয়ে আসা যায়। আয়নাঘরের সংস্কৃতি যেন পৃথিবীতে আবার তৈরি না হয়, বাংলাদেশে যেন আবার তৈরি না হয়, এটা আমাদেরকে দেখতে হবে। এই ব্যাপারে আমাদেরকে কাজ করতে হবে। আমরা বলবো যে এই বিষয়গুলো আপনারা চিন্তা করুন, এগুলোকে আপনারা অনুগ্রহ করে এগুলোকে আপনার মাথায় আনুন, এই সংস্কৃতি বন্ধ করুন। পিলখানাতে যে আমাদের সেনাবাহিনীর যে সত্যিকার অর্থে আমাদের দেশকে ভালোবাসত, তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি নতুন করে প্রয়োজনে আবার সেটি ইনভেস্টিগেশন করা দরকার। কারা রিয়েল কালপ্রিট তাদেরকে খুঁজে বের করতে হবে। এবং শাপলা চত্বর সহ অন্যান্য যত জায়গায়
ফাঁসি যাদেরকে দেয়া হয়েছিল সত্যি করতে কি তারা দাগী বা অপরাধী ছিল কিনা, এগুলো আমাদেরকে অবশ্যই খুঁজে বের করা দরকার। ক্রিমিনাল যারা ছিল তাদেরকে খুঁজে আমাদেরকে অবশ্যই আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে উন্নত সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে প্রত্যেকে জাস্টিস পাবে। তিনি যদি আপনার বিরোধী হন, তিনি যেন জাস্টিস পান। কারণ আমাদের পাস্ট রেজিমে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমাদেরকে বুঝতে হবে, যেন একই সমস্যা যেন আমাদের তৈরি না হয়। যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, আপনাদেরকে মনে রাখতে হবে 2006 এবং 2008-এও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তো তারা কিন্তু কেউ তাদের অধিকাংশ দেশ থেকে পালাতে হয়েছে বা এরকম একটা অবস্থা। বাকিরা যারা খুবই ভালো ছিলেন তারা কিন্তু আছেন। বলে আপনাদেরকে দেখতে হবে যেন এখানে কোনো পরিস্থিতি ওইরকম যেন তৈরি না হয়। একটা হিউজ ভ্যাকিউম তৈরি হচ্ছে আমাদের এখানে। হিউজ ভ্যাকিউম মানে হচ্ছে খুবই ধরুন বিভিন্ন জায়গা থেকে লোকেরা পদত্যাগ করছে, তারা দীর্ঘদিন পর্যন্ত এই কাজগুলো পরিচালনা করার কারণ একটা দক্ষতা তাদের মধ্যে তৈরি হয়েছে। এখন আমাদেরকে হয়তো ওই জায়গায় কিছু এমন লোক দিতে হবে যারা এই জায়গায় হতে পারে যারা তুলনামূলক কম দক্ষ। ফলে আমাদেরকে খুঁজে বের করা দরকার, টাস্ক ফোর্স কমপক্ষে গঠন করা, প্রয়োজনে গঠন করা দরকার, যে কারা সবচেয়ে যোগ্য তাদেরকে ফাইন্ড আউট করা। প্রয়োজনে যারা জবে ছিল না, সরকারি জবে ছিল, তাদেরকে নতুন করে জবে নিয়ে আসতে হবে। জবে দিতেই হবে, এর জন্য ধারাবাহিকতা থাকতে হবে, নট নেসেসারিলি সকল জায়গায় একই অবস্থা। বিশ্ববিদ্যালয়গুলোতে এটা হতে পারে, আপনার সেক্রেটারিয়েটগুলোতে সচিবালয়গুলোতে এরকম হতে পারে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে একই ঘটনা ঘটতে পারে যে আপনি এরকম লোক যারা যদি মনে করেন যে তারা যোগ্য, তাহলে তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে ক্রাশ প্রোগ্রাম হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হোক, তারা এই কাজগুলো পরিচালনা করবে। এটি নাহলে যে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যাকিউম, এটি কিন্তু আমরা কোনো অবস্থায় এটি দূর করতে পারবো না। একটি কথা তো সমাজে আছে যে ডক্টর ইউনূস তিনি কিন্তু আমেরিকান, ব্যাকড বাই আমেরিকান ইন্টারেস্ট বা আমেরিকান লবি। তো এমন যেন না হয় যে তিনি এটাও যেন আরেকবার একটা জায়গা থেকে আমরা বের হয়ে আরেকটা জায়গায় আরেকজনের গর্তে আমরা ঢুকে গিয়েছি, আরেকজনের পেটের মধ্যে ঢুকে গিয়েছি, এরই যেন কোনো অবস্থা না হয়। আমাদেরকে এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরকে এটা পালন করতে হবে। এবং অন্যান্য যে সকল পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে প্রয়োজনে আলোচনা করা, যেন একটা স্টেবিলিটি কীভাবে তৈরি করা যায় সেটি রক্ষা করতে হবে। একটা ম্যাসিভ ইকোনমিক গ্রোথ কিন্তু আমরা ফরমার যে রেজিম পূর্বের সরকারের সময় একটা ভালো একটা ইকোনমিক গ্রোথ ছিল, সেটি আপনি দেখতে পেয়েছেন। এই গ্রোথটা যেন রক্ষা করতে পারি আমরা। কেন কেউ যেন আমাদেরকে না বলতে পারে যে না আগেই তো আমরা ভালো ছিলাম, এই কথা যেন না বলতে পারে, কারণ এই কথা বলার মতো লোক ব্যাপক পরিমাণে বিভিন্ন জায়গায় আছে। এখানে ছাত্রদের অসন্তুষ্টির আরেকটি কারণ যেটি ছিল তা হলো যে জব, যথেষ্ট পরিমাণ জব আসলে বাজারে ছিল না, অতএব জব তৈরি করা দরকার, অথবা তাদেরকে স্কিল তাদের মধ্যে তৈরি করা দরকার। প্রচুর পরিমাণ লোক তারা বিদেশে চাকরি করতে যায়, কিন্তু তাদেরকে স্কিল ডেভেলপ করার জন্য কি আমাদেরকে কাজ করতে হবে না? তাদেরকে স্কিল ডেভেলপ করার জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রচুর পরিমাণ ট্রেনিং দেওয়া দরকার। যারা বিদেশে যাবে তাদের ল্যাঙ্গুয়েজ স্কিল, তাদের ওই যে যে কাজ তারা করতে যাবে সেই কাজ রেলেভেন্ট ওয়ার্কের তাদের স্কিল, এরকম স্কিল ডেভেলপ করার জন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে যে কেউ কোনো আনস্কিল লেবার বিদেশে যেতে পারবে না, আনস্কিল লেবার না। আবার এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাহলে যে যারা আমাদের দেশের আপনাদের সাথে সংহতি মিলিয়ে বিভিন্ন দেশে যেমন আরব আমিরাত সহ অন্যান্য জায়গায়, কাতার, বিভিন্ন জায়গায় যারা আন্দোলন করেছিল, বিক্ষোভ করেছিল, তারা কিন্তু অনেকেই জেলে আছেন। তো তাদের ব্যাপারে আমাদেরকে তাকাতে হবে না? বিশেষ করে যারা ফরেন রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলছি, তাদেরকে সম্মান করে কিভাবে দেশে ফিরিয়ে তারা আসার সময় যে কিভাবে তারা সম্মান পাবে, মর্যাদা পাবে, এইরকম এর আগে তো তারা বিভিন্ন এয়ারপোর্টগুলোতে তারা নির্যাতন, নিপীড়ন বা তারা অপমান, লাঞ্ছনা তারা শিকার হয়েছিল। তারা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করে রাখছে, অথচ তাদেরকে এইভাবে নিগৃহীত করা হতো। এটি বন্ধ করতে হবে। তাদেরকে যেন সম্মান দিয়ে তাদেরকে যেন দেশে যেন তারা আসতে পারে, এই বিষয়গুলো নিশ্চিত করা দরকার। তাদের জন্য আরও নতুন করে কি ইনসেন্টিভ দেওয়া যায় সেই বিষয়গুলো করতে হবে। আর যেটা বলছিলাম যে ব্যাপক জব ক্রিয়েশন করতে হবে, যারা যাবে তারা যেন স্কিল লেবার হিসেবে তারা যেন যায়, আনস্কিল লেবার হিসেবে তারা যেন না যায়, এই জায়গাটিতেও আমাদেরকে খুবই দৃষ্টি রাখতে হবে। আমি এই কথাগুলো বলে সর্বশেষ যেই দাবি এখানে আমরা রাখতে চাই তা হলো যে বিজয় কিন্তু এখনও অর্জন হয় নাই। বিজয় তো তখনই অর্জন হবে যখন সমগ্র মানুষের মুখে হাসি ফুটবে, তারা সকলে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত হবে, তারা দিন এবং রাতে যখন মনে চায় তখন তারা ঘুরে বেড়াতে পারবেন, তারা কোনো অবস্থায় জুলুমের শিকার হবেন না, তারা কারো মাধ্যমে, না আইন প্রয়োগকারী সংস্থা, না কোর্টে কোথাও তারা নির্যাতনের বা নিপীড়নের বা বৈষম্যের তারা শিকার হবেন না। যে বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলেছি বা আপনারা কথা বলেছেন, সেই বৈষম্য সমাজে এক ফোঁটাও থাকবে না। যদি এটি নিশ্চিত করতে পারি তাইলেই কেবলমাত্র আমাদের এই বিজয়ে সত্যিকার অর্থে অর্জিত হবে। আমরা যেন সকলে মিলে যেন একটা জাতিপুঞ্জ তৈরি করি, একটা জাতি গোষ্ঠী, যেন আমরা জাতীয়তা, আমাদের যেটির কথা আমরা বলছি ইসলামিক বা শরঈ দৃষ্টিভঙ্গি থেকে আমাদের যে ইন্টারেস্ট আছে, কোনো এই ইন্টারেস্ট আবার যেন অন্য কারোর সাথে কনফ্লিক্টিং না হয়। ইসলামের যে ধারণা জাতি
এর ইসলামের যে ধারণা, এই ধারণাটাকে সামনে রেখে আমাদের মূলত সামনে আগাতে হবে। সকলে মিলে যেন আমাদের দেশটাকে আমরা তৈরি করতে পারি। এখনও অপরাধীরা সক্রিয় আছে, প্রয়োজনে টাস্ক ফোর্স তৈরি করে তাদেরকে ফাইন্ড আউট করা দরকার। প্রয়োজনে এখানে স্পেশাল ট্রাইব্যুনাল তৈরি করে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এখানে যেন কেউ এনআরকি তৈরি না করতে পারে, কোনো অবস্থায় যেন এনআরকি তৈরি না হয়, কেউ লোকেরা সেখানে অন্যায়ভাবে তারা এখানে মানে অপরাধ করে বেড়াবে, এগুলো যেন কোনো অবস্থায় তৈরি না হয়। আমরা এই জন্য বলবো যে যারা ইনফ্লুয়েন্সিয়াল ওলামায়ে কেরাম আছেন অথবা যারা সোশ্যাল ওয়ার্কার আছেন, তাদেরকে কাজে লাগান প্রয়োজন। আপনারা লাগিয়ে আপনারা সমাজটাকে রিফর্ম করার জন্য চেষ্টা করুন। একটা বড় একটা বডি থাকুক, যে বডিটা প্রেশার গ্রুপ হিসাবে আলেমদের মধ্যে বডি থাকুক, ছাত্রদের মধ্যে বডি থাকুক, সাধারণ জনতার মধ্যে বডি থাকুক। এই জায়গাগুলোতে থাকা দরকার। ইন্টেলেকচুয়াল হিসেবে তৈরি করার জন্য, বুদ্ধিজীবী হিসেবে তৈরি করার জন্য মানুষকে আমাদের চেষ্টা করতে হবে। গণমানুষের কাছে গিয়ে গণমানুষের অবস্থাটা বুঝে তাদের চাওয়া পাওয়াকে অবশ্যই ন্যাশনাল পলিসিতে যেন রিফ্লেকশন হয়, সেটা আমাদেরকে দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।